মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 15 বছরের মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপ কর ইজান। তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে, তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মায়াবী হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস না ইজান। খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা। তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে। তিনি মারা গেছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন, কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব ঝালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস। তার উপর সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায়, পাগলাম করিস না ইজান। মায়ের কথা শুনে ইসহান কিছুটা নত হলো। ইসহান শেখ বাবা মায়ের বড় সন্তান। তার একটা ছোট বোনও আছে, ইজনিয়া শেখ ইনিন। আপাতত মেডিকেলে পড়ছে। ভাইয়ের মতো ডক্টর হওয়ার ইচ্ছে আছে। ইজহান পেশায় একজন ডক্টর, মেডিসিন বিশেষজ্ঞ। ইজহানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। আর ইজহানের মা মুনিয়া শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী। ইজহান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপাধপ পা ফেলে রুম ত্যাগ করলো। মুনিয়া বেগম হাসছেন। এ হাসি যেন তৃপ্তিময়। মুনিয়া বেগম তিনিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ইজহান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো। গ্রামে তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনো রকম সংসার ছিল, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে। তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বার চলে এসেছে। কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ইজহান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার পালা। পদ্ম বেঘুরে কান্না করছে। ইজহানের বোন ইজনিরা পদ্মর হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজহানের উদ্দেশ্য করে বলল, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবে মাত্র ওর বেড়ে ওঠার সময়। এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা। বাবাহারা মেয়ে আমার, তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমার মেয়েটা যেন ভালো থাকে। ইজহান গম্ভীর কণ্ঠে জবাব দিল। জি। অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। পদ্মর এক পাশে ইজহান এবং আরেক পাশে পদ্ম কান্না থামিয়ে একবার ইজহান আরেকবার ইনজিরার দিকে তাকালো। ইজহান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। হঠাৎ ইজনিয়া বলে উঠল, কিছু বলবে ভাবি? পদ্ম খুব ইতস্তত ভাবেই বলল, আপু, আমি একটু পানি খাবো। ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঠক ঠক করে পানি 1 বোতল খেয়ে ফেলল। পদ্ম পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইজহানের দিকে তাকালো। ইজহানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ইজহানের মুখে পড়ছে। পদ্ম মনে মনে ভাবলো, এত সুন্দর পুরুষটাকে বিয়ে করলো, কি সুন্দর চেহারা, গালের চাপ দাঁড়িয়ে, চোখে চশমা। পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়া পদ্মের কানে কানে ফিস ফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন এত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো মন ভরে। ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো। ইজহানের মা মুনিয়া শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন। কী সব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবে তিনি। ইজহান এগুলো না শেষ করেই উপরে চলে গেল। এ বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়ম কানুন শেষ করে ইজনিয়া পদ্মকে নিয়ে ইজহানের রুমে গেল। প্রায় রাত 12টা বেজে গিয়েছে।
ভাবি তোমার লাগেজে সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও। আমি যাই, প্রচুর ক্লান্ত আমি। কথাটা বলে ইজনিয়া বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পদ্ম তার হাত ধরে ফেললো। বেশ আকুতি করে বলল, আপু আমি কখনো একা ঘুমাইনি, আমার ভয় লাগে। সব সময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো। ইজনিয়া হেসে ফেললো পদ্মর কথা শুনে। তুমি একা কোথায়? ভাইয়া আছে তো? ইজনিয়ার কথা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে? শুনেই কেমন শরীরে কাঁটা দিয়ে উঠল। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না। ইজনিয়া হেসে দিল কথাটা শুনে। সে তোমার বর, খাঁটি বাংলা যেটাকে বলে স্বামী। আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে। পদ্ম বড়সড় একটা ঠোক গিলল। ওনার সাথে ঘুমাতে হবে? ইজনিয়ার কিছু বলতে যাবে তখনই ইজহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্র শাওয়ার নিয়ে এসেছে। ইজনিয়া আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি হচ্ছে ওখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসলাম। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? না, এই তো যাচ্ছি। বলেই ইজনিয়া চলে গেল। ইজনিয়া চলে যাওয়ার পর ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইজহানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজহান হালকা ধমকের সুরে বলল, কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি। ইজহানের ধমক খেয়ে আমতা আমতা করে বলল, পদ্ম। ইজহান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোকে হাত বুলাতে বুলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? জি না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? ইজহানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললে আর বিয়ে করে ফেললে? বাহ। ইজহানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার মেনে নিতে পারেনি, তারপরও আবার ইজহানের এসব কথা। কাঁদছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। শাড়িতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না ভালো করেই তা দেখতে পাচ্ছি। ভালো। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়াকে দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হায়, এ কোন মেয়েকে বিয়ে করলো ইজহান? হসপিটালের কোনো লোক যদি জানে ইজহান তার 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিচ্ছু থাকবে না। একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালে সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইজহান এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার কলিগ শাহানা কল দিল। সেও ইজহানের মতোই সিনিয়র ডক্টর। এত রাতে শাহানার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজহান। মেয়েটা প্রায় এই কাজ করে। ইজহান কলটা রিসিভ করলো। হ্যালো ইজহান শেখ, কী অবস্থা আপনার? হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ জানতে পারি কি? আমি তো প্রায় এই কাজ করি, আপনি কি জানেন না নাকি? আচ্ছা। এটা বলে ইজহান ফুল কেটে দিল। ইদানিং শাহানার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজহানকে। শুধুমাত্র সিনিয়র ডক্টর দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এভাবে পরেছে। আবার শাড়ি পরেছো কেন? তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি? 3 পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়ি তো পরতে পারো না দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। পদ্ম ইজহানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল। আসলে কখনো পরা হয়নি তো তাই। ইজহান মুখ ঘুরিয়ে ফেলল। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ইজহান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ খুব ভয় পেয়ে গেল, যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে।
একটু ঝুঁকেই সামনের দিকে চলে গেল। এই তো খাট এপাশে ইজহান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারল না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরছে। পদ্ম শুয়ে শুয়ে মনে মনে একটি দোয়াই করতে লাগলো, ঘুমের ঘোরে যেন তার কাপড় ঠিক থাকে, আর সে যেন ইজহানের ধারের কাছে না যায়। ঠিক সকাল 7টা ইজহানের ঘুম ভাঙলো। প্রতিদিন ইজহান এই সময়টাতেই ঘুম থেকে ওঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। কথাই আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক সেরকমই। ইজহান দেখলো তার বুকের উপর শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশে শুয়ে আছে। পদ্মের মুখের উপর চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ইজহান খাটের পাশে ছোট্ট টেবিল থেকে তার চশমাটা নিল, তারপর বেশিক্ষণ বসে না থাকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরে এসে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ইজহান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে বেশ মনোযোগ দিয়ে। ইজহান চুপচাপ ডাইনিংয়ে বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা, নাস্তা দাও। মুনিয়া শেখ ইজহানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছে আর টিভি দেখছে, ইজহানের দিকে তাকালেও না। মুনিয়া শেখ ইজহানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হসপিটালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন যাই, দেখো না? আর হঠাৎ জিজ্ঞাসা করছো কেন? ইজহানের কথায় মুনিয়া শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেশীন কথাবার্তা। সবেমাত্র কাল বিয়ে হলো, আর আজ হসপিটালে যাবে? আজ না গেলে হয় না? না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইজহান খাবার বন্ধ করে দিল। ঘুমাচ্ছে। ইজহান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসায় আসলে কাল সকালেই ওখানে চলে যাব। ইজহানের কথা শুনে মুনিয়া শেখ একটু ভয়ে ভয়ে বলল, পদ্মকে নিবি না? ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ইজহানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলল, তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথেই নিব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি, সেটা অন্তত ভুলে যেও না বাবা। মা, আসছি আমি। মনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ইজহান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মনিরা শেখ তার স্বামীর পাশে সোফায় বসলেন। আচ্ছা, আমি বলি পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সবকিছু তো তোমার ইচ্ছাতেই হচ্ছে, এটা না হয় আমার ইচ্ছাতেই একটু হোক। ইজহান সারাদিন হসপিটালে থাকবে, পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে ওইখানে বলো? সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা, শহরের কিছুই চেনে না। যদি ওইখানে ওর একা থাকতে কোনো সমস্যা হয়? পদ্ম কি সারা জীবন আমাদের সাথেই থাকবে? ওর তো একা থাকাই লাগবে। আর না হয় ইজানের বাসায় তুমি 2-1 দিন থেকে এসো। বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মনিরা শেখের। ঠিক বলছো, আমি থেকে আসবো ওই বাসা থেকে। ঘড়ির কাঁটা যখন 9টা 20 তখন পদ্মের ঘুম ভাঙল। ঢুলুমুলু হয়ে উঠে বসেছে সে, হাত দিয়ে চোখ ডলছে। 2 হাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সে এই বিছানায় কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ইজহানের রুমটা ভালো করে দেখছে। এক দেয়ালে ইজহানের অনেক বড় একটা ছবি, দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ইজহান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে। ইজহানের গ্যাস দাঁতও আছে, যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ইজহানের ছবি দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আবারও তাকালো। আচ্ছা, মানুষটা কোথায়? ঘুম থেকে উঠে তাকে তো দেখলাম না। এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইজনিয়া দাঁড়িয়ে আছে। ইজনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশি হলো, কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে। ইজনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইজনিয়ার সামনে দাঁড়ালো।
ইজনিয়া পদ্মকে এ অবস্থায় দেখে অবাক হয়ে গেল। এই কি অবস্থা কেন তোমার? পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল। আপু, কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম। শাড়ি ঠিক মতো পরতে পারিনি, আমি কখনো পরিনি। তো তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, তাই আমিও পরেছি। তুমি যেভাবে শাড়ি পরেছো ভাইয়া কিছু বলেনি? ইজনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্ন করলো। না আপু, উনি কিছু বলেনি। আমার শাড়িটা একটু ঠিক করে দিবেন আপু? অবশ্যই দিব। আর শোনো, তুমি আমাকে তুমি তুমি করে বলো, ঠিক আছে? জি আপু। ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইজনিয়াকে প্রশ্ন করলো। আপু, ওনার নামটা আসলে কি? উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নাম জানে না। বিষয়টা একটু বেশি হাস্যকর না? ওনার নাম ইজহান শেখ। সে একজন মেডিসিন স্পেশালিস্ট, মানে ধরে নাও একজন ডক্টর। আর উনি হসপিটালে চলে গিয়েছে। আপু, তোমার ফোনে এখন কয়টা বাজে? 9:35। কেন? এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে নাকি? ইজনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে। এখান থেকে হসপিটালে যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর, মেডিকেল অফিসার, তাই ওদের একটু আগে হসপিটালে উপস্থিত থাকা লাগে। বুঝেছো সুন্দরী ভাবি? জি আপু। ইজনিয়া এবার মজা করতেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। তুমি আমার নাম জানো তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলেই তো, তার ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? না আপু। ইজনিয়া হাসতে হাসতে শেষ। আমার নাম ইজনিয়া শেখ। তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো। হ্যাঁ। আচ্ছা, এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে। অনেক বেলা হয়ে গিয়েছে, এখনো নাস্তা করনি, মা বকবে। তাড়াতাড়ি চলো। ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো। ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে। ইজনিয়া মনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনি এখনো খাননি। একই টেবিলে পদ্ম তার ননদ আর শাশুড়ির সাথে বসলো। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে। শোনো পদ্ম, ইছান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর ঘুমে থাকো না কেন উঠে যাবে, বুঝছো? ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করবে, তারপর দিবে। এরপর না হয় ও হসপিটাল চলে গেলে তুমি আবার ঘুমাবে। দেখো, তোমার বয়স কম, আমরা মানছি, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে। তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে, শিখে নিতে হবে। জি মা, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না। পদ্ম মাথা নিচু করে কথাটি বলল। সমস্যা নেই। আর তোমার লাগে যদি গোছানো না থাকে তাহলে এই গুছিয়ে নিও। কাল ইছান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে। পদ্মের কাশি উঠে গেল। কাশতে কাশতে অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি চলে এসেছে। ইজনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল। মনিরা শেখ পদ্মের এই অবস্থাকে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের। ঠিক আছো তুমি? পদ্মের অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখনো চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে পদ্ম। জি মা, ঠিক আছি। হঠাৎ এমন হলো কেন তোমার? মা, আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে। দাঁত কেলিয়ে মনিরা শেখকে উত্তর দিল ইজনিয়া। মনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেল ইজনিয়ার। শুনো পদ্ম, আমিও যাব ওই বাসায়, কয়েকদিন থেকে আসবো। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই, সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে। এত বেশি টেনশন নিও না। পদ্ম নিঃশব্দে হাসলো। পদ্মের হাসি দেখে মনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মের পাশে চেয়ারে দাঁড়ালেন, পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে। পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে। ইজহান তার কেবিনে বসে আছে, লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনো। ইজহান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে। প্রতিদিন এত চাপ থাকে তার, সারা দিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইজহানের কেবিনে
সানায়ার আগমন ঘটল। সানায়া ইজহানের সামনাসামনি চেয়ারে বসলো। ইজহান তার চেয়ারের শরীরটা হেলিয়ে দিল। সামনে থাকা কলমটা ঘুরাচ্ছে, তার দৃষ্টি সানায়ার দিকে। কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলে যে ফোন কেটে দেন? কাহিনী কি? বুঝি না কিছুই। আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? রাত 1টা থেকে 2টো এই সময়ই তো দিই। তখন মানুষ কি করে? ইজহান চোখ ছোট ছোট করে প্রশ্ন করেছে সানায়াকে। সাধারণত সব মানুষ তখন ঘুমায়, কিন্তু আপনি তো আরো পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে না, আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি। আপনার একাকিত্বের সঙ্গী হতে দেবেন ইজান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি উত্তর দিল শাহানা। লাঞ্চ টাইম শেষ, আবার অন্য একদিন খোশ গল্প করতে আসবেন, ঠিক আছে? আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে ইজহান? আসলে কি রকম বুঝতে পারছি না। ইজহান বুঝেও না বুঝার মতো বলল। যাই হোক, বাদ দিন। 1 মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা গেট টুগেদার হবে। আপনি থাকবেন তো? পরেরটা পরে ভেবে দেখব। এখন আমি রোগী দেখা স্টার্ট করব। আপনি চাইলে আসতে পারেন। কথাটি সানায়ার বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব, তার মতো এত সুন্দর মেয়েকে ইজহান পাত্তা দিচ্ছে না। বিষয়টা বেশ সন্দেহজনক। ইজহান কেন বোঝে না সানায়া যে তার খুব পছন্দ? সানায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। আর একটা মান সম্মান আছে তো। সারা দুপুর বিকেল ইজনিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মর কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এরকমই কথা বলা মানুষকেই পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে ওঠে না। আবার কি না কি ভাবে। ইজনিয়া একটা বন্ধু সুলভ মেয়ে, তার কথা দেখেই বোঝা যায়। রাত 8টা। পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে ফেলল। ইজনিয়া চলে গেল পড়তে, আর পদ্ম ইজহানের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়ে যে, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালেই পদ্মের জানি কেমন কেমন লাগে, যেন ইজহান তার দিকে তাকিয়ে হাসছে। একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8টা 34। তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে না পেরে এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলেছিল ইজহান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে। এই কথা চিন্তা করেই পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30। ইজহান বাসায় আসলো। উপরে ওঠার সময় মনিরা শেখ বলেছে সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনো খায়নি। ইজহান কথা মতো তাই করলো, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাহির থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইজহান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতে খাবার খেয়ে ইজহান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটের এক পাশে পদ্ম, আরেক পাশে ইজহান। ইজহান নিজের মতো ফোন দেখছে, পদ্মর দিকে তাকাচ্ছেই না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইজহান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে। এমনকি সে বাতাস আসার আগ পর্যন্ত এমনটা মনেও হয়নি বৃষ্টি আসবে। ইজহান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্তে তার কাছে ভীষণ প্রিয়। ঘুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে বুঝতে পারল বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজ তো তার ভয় হচ্ছে। গ্রামে থাকলে তার মা তাদের 2 বোনকে জড়িয়ে ধরে থাকে। এখন কি হবে? পদ্ম দেখলো বারান্দায় ইজহান দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে ইজহানের পেছনে দাঁড়ালো। ইজহান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইজহানের টি শার্ট টেনে ধরলো। ইজহান পেছন ফিরে তাকায় দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাচুমাচু করে রেখেছে। ইজহান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো। বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে। জি হ্যাঁ।
আবারও মেঘ ডাক দিল। পদ্ম এবার চোখ বন্ধ করে ইজহানের টি শার্ট চেপে ধরেছে। ইজহান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো তোমাকে? রাতের আকাশে মেঘ বোঝা যাচ্ছে না কিছু, চারিদিকে এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পরে কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারিদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইজহান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পর পর কেঁপে, ইজহান ভালো করেই খেয়াল করেছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজহান হাসছে। পদ্ম আগের মতোই ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইজহানকে। ইজহান খুব হালকা ভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বোঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইজহানের বুক সমেত। ইজহান মনে মনে বলল, বয়সেও ছোট, উচ্চতায়ও। আচ্ছা, ইজহানের এমন কেন লাগছে? পিচ্ছি একটা মেয়ের স্পর্শে এসে ইজহানের জীবনে প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইজহান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে ওখান থেকে চলে আসছে। বেশ চিন্তা ভাবনা করতে পারছে না পদ্ম। তবে ওই সময়ে মুহূর্তটা মনে পড়েছে পদ্মের। মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইজহান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইজহান লিভিং রুমে সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই এখানে শুয়ে পড়ল। সকাল 7টা বাজে। শুক্রবার, ইজহানের ছুটি। হসপিটাল যেতে হবে না তার, তাই ঘড়িতে আলামও দেয়নি। মূলত শুক্রবার ইজহান একটু বেশি সময় ঘুমায়। ইজহান ঘুমাচ্ছে। মনিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মনিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইজহান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ইজহানের সাথে কথা বলবে, তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেই। ইজহানের ঘুম ভেঙেছে 8টায়। ইজহান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইজহান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইজহানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছে আর চা খাচ্ছে। ইজহান তার বাবার পাশে সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইজহানের সাথে কথা বলছে না, কিন্তু ইজহান তো তার কথা রেখেছে। তাও কেন এত জেদ দেখাচ্ছে ইজহান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইজহানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইজহান মাথা তুলে পদ্মকে দেখলো। মাথা নিচু করে পদ্মর কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইজহানের দিকে তাকাচ্ছে না। ইজহান কফির হাতে নিল। পদ্ম ইজহানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছে। যে কফি পদ্ম বানিয়ে সেটাই আবার উনি ইজহানের জন্য পদ্মের হাত দিয়ে পাঠালেন। প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময়ে কে কফি বানিয়ে এনে খাওয়াতো? হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইজহানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খায়। কিন্তু ইজহান কোনো ভ্রুক্ষেপ করল না হুমায়ুন শেখের কথায়। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময় এমন অযৌক্তিক কথার উত্তর দেয় ইজহান। সে নিজের মতো করে কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানেই গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠে আটকে আসছিল, চোখের পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করেছে ইজহান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ইজহানকে। ইজহান তার মাকে বলল, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে ইজহান। পদ্ম, তুমি একটু এই দিকটায় থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ল। ইজহান পদ্মের দিকে তাকালো। মনিরা শেখ ইজহানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোন ইজহান, তুই সত্যি কথা বলবি, আমি যা যা বলবো তুই শুধু সোজা সাপটা উত্তর দেবে।
ইজহান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইজহানের চোখে মুখে এক রাশ বিরক্ত। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইজহান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলছিস ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালেও দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইছান, কেন? তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি। মুনিরা শেখ বেশ ব্যস্ত হয়ে গেছে। ইছান শান্ত গলায় উত্তর দিল। আচ্ছা, আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে? মুনিরা শেখ থমকে গেলেন ইছানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই? মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইছান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মুনিরা শেখ এবার খেপে গেলেন। সোজা সাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব এবং ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। ছেলের কথায় মুনিরা শেখ হাসলেন। মুনিরা শেখ তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবেন না। ইছহান তার বেশ শখেরই একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসে তিনি। প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে? এক কথার কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথেই নিব, যেখানেই যাই নিয়ে যাব। আর শোন, আমিও যাব তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝছিস? আচ্ছা, নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে। 1 মিনিট লেট করব না কিন্তু, মনে রেখো। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইজনিয়া রেডি করে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইজনিয়া বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইজনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজহানের তো যে কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িঘড়ি করে মনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মনিরা শেখের লাগেজ আগে আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মনিরা শেখের কথায় মুচকি হাসলো পদ্ম। ইজহান এখনো পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মনিরা শেখ পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরো আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে, তাই হয়তো ভালো লেগেছে তার। বাসায় এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মনিরা শেখ। ইজহান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়লো উপুর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমে সোফায় বসে পড়লো। এই বাসাটা অনেক সুন্দর, সব জায়গা গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেয়ালে ইজহানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো দেখছে। ইজহান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইজহান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে হতো না। এখন সে কিভাবে যে ওই রুমে যাবে? অনেক চিন্তা করেই রুমে ঢুকেছে পদ্ম। জি, কিছু বলবেন? ইজহান মুখ ওইদিকে রেখে বলল, বাহিরে কি করছিল? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? জি। ইজহান আর উত্তর দিল না। পদ্ম ইজহানের উত্তরে আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইজহান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে যে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মনিরা শেখের রুমে গেলেন। তিনিও শুয়ে আছেন। পদ্ম একটু বিরক্ত লাগছে। সবাই এমন শুয়ে আছে কেন? মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে। তোমার লাগছে না? পদ্ম সহজ সরল উত্তর। না তো। মনিরা শেখ বললেন, ইছান কি করছে? শুয়ে আছেন দেখছি। মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে
মনির আশিক ওয়াশরুমে চলে গেল। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বলল, চলো পদ্ম আমার সাথে রান্না করে। পদ্ম আর মনির আশিক রান্না করছে। রান্না করার মাঝে পদ্ম যে কত শত প্রশ্ন করেছে মনির আশিককে, তিনি একটুও বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছে পদ্মের সাথে। মাঝে মাঝে মনির আশিক পদ্মকে ইসহানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবারই উকি দিয়ে দেখে যায় ইসহানকে। মহাশয় ঘুমাচ্ছে। এটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মনির এসে খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছিল। ইসহান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা? পদ্ম শুনে মাথা নাড়ল। মনির আশেক খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছে। ইসহানের কথা মতো পদ্ম রুমে গেল। ইসহান কি সব করছে কাগজে। পদ্ম সেটা না বুঝে অবুঝের মতো শুধু চেয়ে রইল। ইসহান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্ম বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইসহান একেবারে পদ্মের সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না। তার দৃষ্টি ফ্লোরের দিকে। সে দেখে ইসহান কিছুটা থমক দিয়ে বলল, শুনোনি কি বলেছি? আর মাথা উঠাও। পদ্ম মাথা উঠালো। ইসহান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মা যে বলল মায়াবী চেহারা, ঠিকই তাই, ফর্সা বেশি, শুধু ভ্রুগুলো চিকন। দূর থেকে দেখলে মনে হয় আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারাল। এমন এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটো মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ইসহান এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেললো। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারাদিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন, আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ইসহানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছো, সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আটকে উঠেছে। এসব কি বলছে উনি? তার বিয়ে হলেও কয়েকদিন হয়েছে, এর মাঝে উনি এসব বলছেন? কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউই জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইসহান চুপ হয়ে আছে। পিচ্ছি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইসহান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আরেকটু কাছে গিয়ে বসি। হ্যাঁ। এটা বলে সত্যি সত্যি ইসহান পদ্মের একদম কাছে এসে বসলো। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইলো, কিন্তু সে মুহূর্তেই ইসহান হাত টেনে ধরলো। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটাও পদ্ম, আমার সাথে কথা বলো, আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও। পদ্ম কাচুমাচু হয়ে বসে আছে। তার ভালো লাগছে না ইসহানের স্পর্শ। পদ্ম ইসহানের হাত সরিয়ে দিল। ইসহান অবাক হয়ে গিয়েছে। সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে, আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ইসহান। দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ইসহান বুঝলো পদ্মকে বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইসহানকে। ইসহান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। এখন সে কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিচ্ছু আসছে না। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ইসহানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে ইসহান কিভাবে তার মনের কথাটা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম। তুমি পড়াশোনা করেছো কতদূর? আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি, তাই আর। এটুকু বলে এই পদ্ম থেকে গেল। ইসহান বুঝেছে মেয়েটা পড়াশোনা করত। এখন আর করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? আপনারা যদি অনুমতি দেন তাহলে করব, কিন্তু এখান থেকে আমাদের গ্রাম অনেক দূর, কিভাবে যে আসবো আর যাব। কাউকে অশিক্ষিত রাখবো নাকি? এতটা অমানুষ না আমি। আমি তোমার মা,
আমার মা বাবা সবার সাথেই কথা আমি তোমার মা আমার মা বাবা সবার সাথে কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুল দেখে ভর্তি করিয়ে দিব। এক প্রকার লাফিয়ে উঠে বলল, না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুর সাথেই আমি পরিচিত নই, আমার ভয় লাগে। হ্যাঁ ম্যাডাম, আপনার তো সব কিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান, এরকম লেখা ছিল আমার কপালে। হায় আল্লাহ। পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশি ভয় পায় পদ্ম। আচ্ছা পদ্ম, বিয়ের আগে কখনো প্রেম করেছো? না মানে করতেই পারো। নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথাটা একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল। কি সব বলছে এই লোক। না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আমি কখনো এসব করিনি। ইছান হেসে দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমি হব তোমার প্রথম প্রেম, তোমার প্রথম ভালোবাসা, কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তো ঘুমিয়েছি। আমি এখন একটু বাইরে যাব। পদ্ম ইছানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন? ইছান হাসলো। আস্তে আস্তে পদ্মের ভেতরে তার ভীষণ একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিবে দুজনেই। এই তো একটু বাইরে যাচ্ছি, তুমি যাবা? পদ্মের মাথায় নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ইছান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল, আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে সে বাইরে গিয়েছে একটু। আজ হসপিটালে সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন। সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এটা সবার উপভোগ করে। বিশেষ করে সানায়া, কারণ সে দীর্ঘ সময়টা সে ইজহানের পাশে পাশে থাকতে পারে। আর সানায়া রেডি হয়ে ইজহানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায়। ইজহানও তাই করলো। কারো কথা ফেলতে পারে না সানায়া মাঝে মাঝে এই আবদারটা করে, আর ইজহানও সানায়ার কথা রাখে। ইজহানের গাড়ি উঠে সানায়া বলছিল, সাদা শার্ট পরার কি দরকার? সাদা শার্ট পরার কি দরকার? এমনিতেও সুন্দর, আরও সুন্দর লাগে। কোনো মেয়ের মুখ লাগিয়ে দিতে পারে তো। ইজহান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? সে আপনার রূপের রহস্য আপনি জানেন। এইসব সিক্রেট কথা কি আর আমাদের বলেন নাকি? বেশ একটা ভাব নিয়ে কথাটা বলল সানায়া। সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না। আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং পরার কি দরকার? এটা আলাদা ব্যাপার, আপনার জানতে হবে না। কিন্তু সত্যি কথা, খুবই সুন্দর লাগছে আপনাকে। কি আর বলবো, এত বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। সে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে, না থাকলেও হবে। আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে। ইজহান শুধু হেসেছে সানায়ার কথায়। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ইজহান সানায়া একসাথে ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। হসপিটালে বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে ইজহান সানায়াকে বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলেই দিয়েছে ইজহান আর সানায়া বিয়ে করবে। কবে? এই কথাটা ইজহান থেকে সানায়া বেশি উপভোগ করেছে। ইজহান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টা ইজহানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বলল, ইজাহান সাহেব, আপনি কি আসলেই সানায়াকে বিয়ে করবেন? ইজহান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, তাহলে তাকেই বিয়ে করব। ইজহানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ইজহানের স্বভাব চরিত্র কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দ করতে পারে। ইজহানের কথা শুনে সানায়া বেশ চমকে উঠেছিল। সানায়া ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণেই কি ইজহান তাকে পাত্তা দিত না? ইজহান আর এই টপিক নিয়ে কথা বললেন না। এবার সবাই অন্য কথা বলছে। ইহসান কিছুক্ষণ পর পর আর চোখে সানায়ের দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ হয়ে আছে। বুঝাই যাচ্ছে খুব বড় ছাকা খেয়েছে সে। সানায়া কিন্তু ইজহানের পাশেই বসেছে। প্রতিবার এসে এরকমই করে। সবাই যে যার মতো করে খাওয়া দাওয়া করেছে। সানায়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছে না,
খাচ্ছে না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে, কিন্তু সানায়া চলে গেল। সবাই ওকে থাকতে বললো তাদের সাথে, কিন্তু সে চলে গেল। এই বিষয়ে ইজহান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি। সে নিজের মতো করে ফোন চাপছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মুনিয়া শেখের কাছে গেল। তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মুনিরা শেখ বলল, ঈশান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছে উনি বাহিরে যাবেন, আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। আমাকে ডাকেননি কেন? এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মুনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি কি করতো সেসব কথা বলছে মুনিরা শেখ। পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলে খুব সুন্দর মনের। কথা শুনলেই বোঝা যায় তারা দুজন মিলেই নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে। তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখতো। পদ্মের মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি। তারা প্রায় 10টা হয়ে যায়। রাত প্রায় 10টা হয়ে যায়। ইজহান মুনিরা শেখকে কল করে বলেছে তার আসতে দেরি হবে। তিনি আর পদ্ম যেন রাতে খাবার খেয়ে নেন। পদ্ম মুনিরা শেখের রুমে গিয়ে বসলো। ওর কাছে একা থাকতে ভালো লাগে না। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না। এখন আর ঘুমও আসছে না, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলিস শোনো। জি বলুন। ঈশানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলেই তো ইজহানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল, জি সব ঠিক আছে। মুনিরা শেখ বিশ্বাস করলে না, কারণ তাকে ইজহান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকেই একেবারে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইজহানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ খেয়াল করেছে মুনিরা শেখ। মুনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিলেন না সেটা। তাহলে তো ভালোই। মুনিরা শেখ কিছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ সে একজন গুরুজনের কাছে মিথ্যে বলেছে, সেটা নিয়েই খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বললেও পারতো, কিন্তু সত্যি শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপ ভাবে বা বোকা দেয়, যদি তার সাথে আগের মতো ব্যবহার না করে, যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সে কথা মনে করে পদ্ম বলেনি কিছু। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে। কেন কারণ ছাড়াই এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মার যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলল। ইজহান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে পড়ল কোনো রকম প্রতিক্রিয়া না করে। ইজহান ভাবলো মনে হয় তখনকার কথা ভাবতে তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইজহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ইজহান ওখানে গেল, একেবারে পদ্মের পেছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ইজহানের কথা শুনে পদ্ম ইজহানের দিকে ফিরে তাকালো। ইজহানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গ্রিলের সাথে মাথায় ব্যথা পেল। সাথে সাথে পদ্ম উফ অস্ফুট একটা আওয়াজ করলো। ইজহান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল, ধমক দিয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা পেয়েছো বেশি? পদ্ম কিছু না ভেবে ইজহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্টে কমানোর জন্যই কাজটা করেছে। এদিকে ইজহান চমকে উঠেছে। যেই মেয়েকে বিকেলে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সেই এখন জড়িয়ে ধরেছে। আর কাঁদছেই বা কেন? সে তো কিছু বলেনি। বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ইজহান তার এক হাত পদ্মের মাথায় রাখলো, নরম কণ্ঠে পদ্মকে বলল, বেশি ব্যথা পেয়েছো কি? পদ্ম ইজহানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আমি মাকে মিথ্যে বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সব ঠিক আছে কি না। আমি হ্যাঁ বলেছি। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যা বলিনি।
আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে মেনে নিব, আপনার সব কথা শুনবো আমি। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না, উনি আমাকে খারাপ ভাববেন। ঈশান হেসে দিল। কাঁদলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা বলবো না, তাহলে দুহাত দিয়ে জড়িয়ে ধরি। হ্যাঁ। পদ্ম মাথা নেড়ে সায় দিল। রাতের অন্ধকার পুরো চারদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ঈশান শত কথা বলার পরেও পদ্ম কাঁদছে। ঈশান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে পড়ল। হয়েছে, আমার পুরো শার্ট ভিজিয়ে দিয়েছো তুমি। এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যিটা জেনে যায় তখন কি হবে? আমি না বললে কিভাবে জানবে? এখন যাও, ঘুমাও। অবশ্য যে কান্না করেছো, ভালো ঘুম হবে। পদ্ম ভ্রু কুঁচকে পড়ল। কাঁদলে বুঝি ভালো ঘুম হয়? ঈশান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল। জি ম্যাডাম। আমি আগে জানতাম না। ঈশান চোখটা রাঙিয়ে হালকা ধমকের সুরে বলল। এখন তো জেনেছো, যাও ঘুমাও। বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমাতে চলে গেল। একটু ভালোভাবে বললেও তো হয়, এভাবে ধমক না দিলেও পারত। যখন রাত 1টা তখন ঈশান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ঈশান অনেক রাত করেই ঘুমায়, তার অভ্যাস এটা। পদ্ম ওদিক ফিরে ঘুমাচ্ছে। ঈশান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অফসরাদের মতো লাগে, মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6:30। পদ্মর ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখল ঈশান ঘুমিয়ে আছে, যদিও ঈশান বেডের এই পাশে শুয়েছে। পদ্ম ঈশানকে দেখে মুচকি হাসল। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে ঈশান এখনো ঘুমাচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মুনিয়া শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করলো। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরে সব কাজগুলো করত, আর তার মা রান্না করত। সে মায়ের পাশে বসে থাকতো। সে থেকে শিখে গিয়েছে রান্না বান্না। মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মুনিরা শেখ খুব খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল। আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। আচ্ছা বুঝেছি। ঈশান উঠেছে? না, তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা। মুনিরা শেখ নিজেই রান্না করছেন, আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলছিল রান্না করার কথা, কিন্তু মুনিরা শেখ বলেছে তিনি রান্না করবেন, তাই পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ঈশানের বাবা কল দিয়েছিল, বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে আমাকে বাসা যেতে, কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যাই বলো তো? মুনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। মুনিরা শেখ চলে গেলে সে তো একা হয়ে যাবে। মা, আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ সেটাই তো, এই জন্য আমি যেতে চাচ্ছি না। আর ঈশানের বাবা তো বললো আমাকে কয়েকদিন থাকতে, এখন কাল আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি একবার এক এক কথা বলেন। আমি কিভাবে একা থাকবো? মনমোড়া হয়ে কথাটি বলল পদ্ম। আমি ঈশানের সাথে কথা বলবো, দেখিও কি বলে। ঈশান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মর এইসব কার্যকলাপ দেখে ঈশান মুচকে হাসলো। মেয়েটা গিন্নিদের মতো লাগছে। ঈশান সোফায় বসলো। তখনই শানায়া মেসেজ দিল ঈশানের মেসেঞ্জারে। শানায়া মেসেজে লিখেছে সে এখন ঈশানের বাসায় আসছে। মেসেজটা দেখে শানায়ার প্রতি রাগ হলো। কি দরকার এখন আসার? আবার বাসায় পদ্ম আছে। পদ্মকে এখন কোনো মতেই দেখানো যাবে না। ঈশান রান্নাঘরে এসে মুনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। পদ্ম, একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ঈশানের দিকে তাকায়। ঈশানের কথা মতো সে রুমে চলে যায়, কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পর ঈশান তার মাকে বলল, মা, বাসায় সানায়া আসবে। আমি চাই সানায়া যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালের সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব, তখন পদ্মকে নিব আমার সাথে। এখন কোনো মতেই পদ্মকে সানায়ার সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চেনে।
কারণ বহুবার সানাই ইসহানের সাথে তাদের বাসায় এসেছে। মেয়েটাকে কখনো মুনিয়া শেখের পছন্দ ছিল না। পদ্ম, ওর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারে ওর সামনে নেওয়া যাবে না? তা বলিনি মা, এখন একটু ঝামেলা হবে দেখালে। আচ্ছা বুঝেছি, তো এখন কি করতে চাস? পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানায়া বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝিয়ে বলতে পারবো, সমস্যা নেই, তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর ইজান শোন, তোর বাবা বললো আমাকে বাসায় যেতে ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ইসহান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে, আমি কথা বলবো রাতে এসে। তুমি বাবাকে কল করে বলবা আজ এই বাসায় আসতে, দেখি কি করা যায়। এ বিষয়ে পরে কথা বলবো, আমি পদ্মের কাছে যাই একটু। আচ্ছা ভালো। ইসহান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে। পদ্ম বাহিরে তাকিয়ে আছে, ইসহানকে খেয়াল করেনি। ইসহান পদ্মের সামনে এসে দাঁড়ালো, আর পদ্ম তৎক্ষণাৎ তা পা দুটোকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম, বাসায় একজন গেস্ট আসবে, তুমি ভুলেও এই রুমের বাইরে পা রাখবে না। সে চলে যাওয়ার পর তুমি পুরো ফ্ল্যাট ঘুরতে থেকো, আমি কিছু বলবো না। পদ্ম মাথা নাড়ল। হঠাৎ সে বাহিরে যাবে না। ইসহান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। তারপর ইসহান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানায় আসলো ইসহানের বাসায়। মুনিরা শেখকে দেখে জড়িয়ে ধরল। কখনো এটা করেনি সে, আজ করেছে। মুনিরা শেখ বেশ অবাক হলেন, তার সাথে ইসহানও। ইসহান ভেবেই নিয়েছে মনে হয় হঠাৎই ভূতে ধরেছে সানায়াকে। সানায়া মুনিরা শেখকে ছেড়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? মুনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন, আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আন্টি, আন্টি কি এখন এই বাসায় থাকেন নাকি? না, আমি এসেছি বেড়াতে। বলতে গেলে ইজান তো বাসায় থাকে একা, তাই মাঝে মাঝে বেরিয়ে যায় আর কি। আঙ্কেল আর ইজনিয়া আসেনি? ইজানের বাবা আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানায়া আরো অনেক কথা জিজ্ঞেস করলো। মুনিরা শেখ সানায়াকে বলল নাস্তা করার জন্য। সানায়া নাস্তা করে এসেছে, তাও আবার বসেছে ইসহানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানায়া মুনিরা শেখের সাথে কথা বলেই চলেছিল। ইসহান যে কি পরিমাণ বিরক্ত হয়েছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কিভাবে মানুষ। ইসহানের খাবার শেষ, কিন্তু সানায়ার খাবার শেষ হয়নি, কখনো কথাও শেষ হয়নি। ইসহান সানায়াকে বলল, আপনি কি আজ হসপিটালে যাবেন না? এত কথা না বলে তাড়াতাড়ি চলুন। ইসহানের কথা শুনে সানায়া লজ্জা পেল। চলুন। অতঃপর ইসহান আর সানায়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা চলে যাওয়ার পর মুনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনিরা শেখকে বলল, মা, কে এসেছিল? ইজান যে হসপিটালে চাকরি করে, ওখানকার এক ডক্টর এসেছিল, ইজানের কলিগ হয়। ও আচ্ছা, মা উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ওহ, ইজান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। পদ্ম মাথা নাড়ল। নাস্তা শেষ করার পর মুনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন। পদ্ম তার পেছনে পেছনে ছুটল। মুনিরা শেখের এটা খুব ভালো লাগে, মেয়েটা একেবারেই তার মেয়ের মতোই। ইজনিয়াও বাসায় আসলে মুনিরা শেখের পেছন পেছন থাকে। এখন পদ্মও সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরের খাবার খেলেন। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ রেস্ট করছেন। পদ্ম ভালো লাগছে না, তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন আর ভালো লাগছে না একা একা। গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুবনে মাঠে হাঁটতো, নদীর পাড়ে গিয়ে বসতো। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে সেসব কথাই ভাবছিল। এই দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে সবকিছু রোবটের মতোই লাগে তার। একা একা কি করবে পদ্ম, তাই বসে বসে এসব ভাবছে। এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে, তাই সে পুরো রুম পায়চারি করছে। হেঁটেও শান্তি লাগছে না, কি যে অসহ্য পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল।
আজান দেয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মুনিরা শেখ আসলো। তাদের দেখে তো পদ্ম আরো খুশি হয়ে গিয়েছে। তারা তিনজন একসাথে আড্ডা দিল। পদ্মের খুব ভালো লাগছিল সময়টা। রাত 9:26। ইসান বাসায় আসলো। ইসান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায়। মাথার সোফা হেলিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। পদ্ম হুমায়ুন শেখের কথা শুনে হাসছে। হুমায়ুন শেখ ইসানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার সূত্র ধরে খুব সহজেই চাকরি পেয়ে যেতে। এখন সারাদিন কামলা খাটো। ইসান সেই অবস্থা থেকেই হুমায়ুন শেখকে উত্তর দিল, কামলা খাটতে কোথায় দেখেছো? একজন মেডিকেল অফিসারকে তুমি এসব বলছো? হুমায়ুন শেখ ভ্রু কুঁচকে ইসানের দিকে তাকিয়ে বলল, মেডিকেল অফিসার হয়েছে তো কি হয়েছে? আমাদের মতো সেনাবাহিনীদের লোকদের কত সম্মান তুমি জানো? বাদ দাও, কত কিছু যে করেছো তুমি জীবনে, সব চোখের সামনে দেখেছি। তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা? হুমায়ুন শেখ উত্তর দিলেন, হ্যাঁ, ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। আমি কি একা একা থাকবো নাকি? তো আমার বউ কি একা একা থাকবে নাকি? ইসানের কথা শুনে পদ্ম লজ্জা পেল। কি বলছে উনি? বাবার সামনে এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। পদ্মের জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না। ও তো একা একা থাকতে পারবে না। আমি ভেবেছি পদ্মের মা আর ওর বোনকে বলবো কিছুদিন থেকে যেতে, তারপর অভ্যাস হয়ে গেলে একাই থাকতে পারবে। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ সম্মতি জানালেন ইসানের কথায়। ইসানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো। তার মা আর বোন আসলে অন্তত তার আর একা একা লাগবে না। রাতে খাবার খেয়ে ইসান পদ্ম রুমে আসলো। ইসান বেডে বসলো, পদ্মও বসলো কিন্তু দূরে। পদ্ম ইসানের উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ আপনাকে। ইসান ধন্যবাদের কারণ বুঝেনি, তাই পদ্মকে প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? ওই যে তখন বললেন আমার মা আর বোনকে আমার কাছে এসে থাকতে, এটার জন্যই। ইসান মুখ কালো করে বলল। হো আচ্ছা। ইসানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট নয়। ইসান হঠাৎ মুখ কালো করে ফেলল কেন? কি হয়েছে আপনার? তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছ, আমি সেটা গ্রহণ করিনি। পদ্ম ঘাবড়ে গেল। ইসান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে? ইসান আবারও বলল, কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করব। পদ্ম তাই করলো। ইসানের পাশে বসলো। ইসান উঠে গিয়ে ড্রয়ার থেকে কিছু চকলেট আর একটা বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল। পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা গেল। ইসান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। পদ্ম ইসানের হাত ধরে বলল, আবারও ধন্যবাদ আপনাকে। ইসান হেসে দিল। পদ্ম ইসানের যে হাতটি ধরেছে, পদ্ম ওই হাতে উল্টো পিঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম একটু বেশি লজ্জা পেল। ইসান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে সংযত করল। ভুলেও আর সে পদ্মের অনুমতি ছাড়া এসব করবে না। খুব বড় ভুল হয়ে গেছে। এমনটা না করলেও হতো। ইসান পদ্মের পাশ থেকে সরে গেল। বিষয়টা পদ্মের ভালো লাগেনি। হঠাৎ এটা করলো কেন? পদ্ম চুপ করে ঘাপটি মেরে বসে রইল। এটা দেখে ইসান বলল, এভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখল। কোনো কথা বলল না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখল। ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ইসান সবকিছু খেয়াল করেছে, তবে এমন আচরণের মানে বুঝতে পারছে না। ইসান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল, কি হয়েছে তোমার? পদ্ম ইসানের হাত ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি। ইসান বিরক্তি ভরা ভাব নিয়ে বলল, কিছু তো হয়েছে, বলো আমাকে। পদ্ম মুখ কুঁচকে বলল, আমার হাত একটু আগে কে ধরেছিল? ইসান একটু নত সুরে বলল, আমি আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি। পদ্ম হাসল। সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করল। পদ্ম ইসহানকে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ইসহান বারান্দায় চলে গেল। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, ভালো লাগছে না তার। এখন সবকিছুই অগোছালো মনে হচ্ছে ইসহানের। এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে।
পদ্ম ইছানের পেছনে দাঁড়িয়ে ইছানের শার্ট টেনে ধরেছে। ইছান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন। ইছান আবার ওদিকে ফিরে বলল, মাথা ব্যথা করছে? পদ্ম কিছু বলল না। সে ইছানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেডে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইছানকে বলল, শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল টেনে দিব, ভালো লাগবে, আর মাথা ব্যথা হয়তো বা কিছু কমবে। ইছান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ইছানের আসলেই খুব ভালো লাগছে। ইছান পদ্মের দিকে তাকিয়ে বলল, এখন তো আমি তোমাকে ধন্যবাদ দিব। পদ্ম হেসে বলল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে, আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ইছান চোখ বন্ধ করে বলল, সেটা তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পদ্ম ইছানের চুলগুলো হালকা টেনে বলল, বলুন না, আমি একটু শুনতে চাই। যেভাবে চুলগুলো টেনে ধরেছ ব্যথা পাইনি। গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই আরো জোরে টেনে দিতে? পদ্ম অভিমানী সুরে বলল, বলুন না, এমন করছেন কেন? ইছান হেসে বলল, তোমার মা আর বোন কাল আসবে, আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে, গাড়ি করেই আসবে। পদ্ম বুঝল না ইছানের গাড়ি আবার কোনটা। অবুঝের মতো প্রশ্ন করলো, আপনার গাড়ি? কই, আমি তো দেখিনি। ইছান অবাক চোখে পদ্মর দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি? তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল। তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসায় আসলাম, ওইটা কি আপনার গাড়ি? ইছান আবারও চোখ বন্ধ করে ফেলল। শান্ত কণ্ঠে উত্তর দিল, জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করলো, মা আর বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবলো ইছান মিথ্যে বলছে। আচ্ছা, আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন, মিথ্যা কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছি। পদ্ম নিজেই নিজের কাছে লজ্জা পেল। লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার। মা কি বলেছে? ইছান বিরক্তি হলো পদ্মের কথায়। এত প্রশ্ন করার কি আছে? তার মা আসলেই তো দেখতে পাবে। পদ্ম চুপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না। পদ্ম ইছানের মাথায় হাত বুলাতে লাগলো। আর শুধুমাত্র রাতটা তারপর তার মা আর বোন আসবে। পদ্ম নিজে নিজেই হাসছে। ইছান তো চোখ বন্ধ করে আছে, তাই পদ্মর হাসি দেখল না। কিছু সময় বাদে ইছান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ইছান ঘুমিয়ে গেছে, এখন তো তাকে আর ওঠানো যাবে না। পদ্ম ইছানের চোখ থেকে চশমা খুলে রাখলো। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইছানের দিকে। কাঁপা কাঁপা হাতে ইছানের চাপা দাড়িগুলোতে হাত বুলিয়ে দিল। মানুষটা এত সুন্দর কেন? পদ্ম কখনো ভাবেনি ইছানের মতো একজন বর পাবে। পদ্ম হাসছে ইছানের দিকে তাকিয়ে, আর ইছান তো ঘুম। পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 6টা। ইছানের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে আছে। ইছান উঠে বসলো, পদ্মের দিকে তাকিয়ে আছে। সে তো ঘুমেই। ইছানকে ডাকলেই হতো, সে সরে যেত। এত কষ্ট করার কি দরকার ছিল? তবে কথা হচ্ছে ইছানের ভালো ঘুম হয়েছে। ইছান পদ্মকে ঠিক মতো শুইয়ে দিল। ইছান পদ্মের গাল স্পর্শ করলো হালকা করে, তার ওষ্ঠ ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ইছানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার। তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না। ইছান ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্নাঘরে। সে ওখানেই গেল। ইছানকে দেখে মুনিরা শেখ বলল, পদ্ম কোথায় ইছান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দে। কেন মা? আমার সাথে রান্না করতে হবে তাকে। ইছান যাচ্ছে পদ্ম যেন ঘুমায়, কারণ সে কাল পদ্মর ঘুম নষ্ট করেছে হয়তো, তার জন্যই পদ্ম ঘুমাতে পারেনি। ইছান তার মাকে বলল, মাও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। ইছান কি বলছে এসব? বিয়ের পর ইছানের মধ্যে এই প্রথম পরিবর্তন মুনিরা শেখ খেয়াল করেছে। যাক, তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে, এটা ভেবেই তিনি খুশি হলেন। মুনিরা শেখ হেসে ইছানকে বলল, না থাক, তুই যা, আমি সব করতে পারবো। ইছান চলে আসলো। মুনিরাকে
কল করলো সে, বলল পৌঁছে গিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দিবে। পদ্মের মা আর বোনকে আনতে ইজহান মানিককে পাঠিয়েছিল গ্রামে 7:30-এ। ইজহান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটল। ইজহান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন। বাসায় পদ্ম একা, ও পুরো বাসা গোছাচ্ছে। ইজহানের কেবিনে হঠাৎ করে সানায়া আসলো। প্রত্যেকবারের মতো সে ইজহানের সামনে বসেছে। সানায়া জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইজহানের কথা বলতে মন চাচ্ছিল না, তাও বলল, ভালো। এখন কি কারণে এসেছেন? সানায়া মন ভুলানো হাসি দিয়ে বলল, আসতে পারি না বুঝি? ইজহান বিরক্ত হচ্ছে প্রচুর। না, আপনার মতো এত ফ্রি থাকি না সব সময় আমি। কোথায় ফ্রি থাকি? আমার প্রতিদিন কত পেশেন্ট হয় জানেন? হ্যাঁ জানি, এখন আপনি আসতে পারেন। সানায়া গেল না, সে বসেই থাকলো। আপনি যে ওই দিনে বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ইজহানের সাথে সাথে বলল, না, আপনি দেখে কি করবেন? আমার সময় হলে আমি সবাইকেই দেখাবো। আমাকে তো পার্সোনালভাবে দেখাতেই পারেন। আচ্ছা, আমি তো মেয়েটার থেকে নিশ্চয়ই সুন্দরী, আমাকে বিয়ে করলেই তো হয়। সানায়া বেসামাল হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। ইজহান অনেক রেগে গিয়েছে। ধমক দিয়ে সানাইকে বলল, আপনি সিনিয়র ডক্টর দেখে ছাড় পেয়ে গিয়েছেন। এখানে আমার আর আপনার পরিচয় হচ্ছে, আপনি আর আমি দুজনই ডক্টর, আর আপনি মোটেও সুন্দর নন। নেক্সট টাইম যদি এসব বলেন, পুরো হসপিটাল করে দিব। হসপিটালের সিআই থেকে দারোয়ান পর্যন্ত সবাই জানবে, বলে দিলাম। আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে না, তাহলে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান। সানায়া রাগে ফুসফুস করতে করতে চলে গেল। ইজহান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে। এই প্রতিশোধ সানায়া ইজহানের প্রতি তুলবেই। ইজহান মাথা চেপে বসে রইল। সানায়ার মতো এমন মেয়ে আজ প্রথম দেখেছে। মান সম্মান নেই বোধহয়। কেউ যদি এসব জানে, বলবে তো সে ডক্টর। বিরক্তিকর মেয়ে একটা। দুপুর 12:40। কলিং বেলটা বেজে উঠল। পদ্ম দরজা খুলল। রুবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিয়ের পর তার মাকে প্রথম দেখলো। একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রুবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল, কি রে, আর কি ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল। তড়িঘড়ি করে বাসায় নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে। পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রুবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুম দিয়ে আসলো। আর পুষ্পর সাথে পদ্ম অনেকক্ষণ ধরে খ্যান খ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সে চাচ্ছে না। এক প্রকার জোর করে পুষ্পকে ওয়াশরুমে ঢুকালো পদ্ম। পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনের কেমন মাথা ঘোরাচ্ছে, তাই তিনি রেস্ট করছে। পদ্ম পুষ্পকে তার ইজহানের রুমে নিয়ে গেল। আপু, এটা কি তোমার আর দুলাভাইয়ের রুম? পদ্ম হেসে বলল, হ্যাঁ। পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল, গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো শিখায় তোমার বর কি করে। তুমি এখন কোথায় থাকো? আমি জানো কিছু বলতে পারি না, কারণ আমি তো জানিই না। তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস? দুলাভাই ডাক্তার? অবাক হয়ে গেল পুষ্প। আচ্ছা আপু, দুলাভাই তোমাকে ভালোবাসে? ভালোবাসি না তোর দুলাভাই, তুই একটু বসে থাক, আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য। কাল যেগুলো ইজহান এনেছিল ওইগুলো। কয়েকটা পদ্ম খেয়ে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে। পদ্ম পুষ্পের হাত দিল চকলেটগুলো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোর দুলাভাই দিয়েছিল। তুমি না বললে দুলাভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল, চকলেট দিলেই কি সে ভালোবাসবে? এমন কোনো কথা আছে? তাড়াতাড়ি খা তো, আমার ঘুম পাচ্ছে, তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল। পদ্মকে জাপটে ধরে শুয়েছে।
আগেও এমন করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল সন্ধ্যা 7টা। ইজহান হসপিটাল থেকে চলে এসেছে, তার সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি চলে এসেছে। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পরপরই শাশুড়ি এসে দরজা খুললেন। ইজহান রুবিনা খাতুনের সাথে কথা বলে রুমে আসে। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজহান কোমরে হাত দিয়ে দেখছে দুবোনকে। ইজহান মনে মনে বলছে, আমি এখন আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না, আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজহান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজহান সোফায় বসলো, তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো, বাবা পদ্ম ওঠেনি এখনো? ইজহান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল, না মা। রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল। ইজহান বাসায় এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি। এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটার এখনো উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল। পদ্ম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল। কি হয়েছে? এত ডাকাডাকি করার কি আছে? রুবিনা খাতুন রেগে বললেন, ইজহান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়েই যাচ্ছিস? পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুমের থেকে মুখ ধুয়ে ইজহানের কাছে গেল। ইজহান টিভি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ইজহানের পাশে দাঁড়িয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে? ইজহান পদ্মের কি একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। সব কাজ শেষ, তাই চলে এসেছি। ওহ। ইজহান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে। সে তো মহা খুশি। ইজহান সে সোফায় বসেছিল, পুষ্প ওই সোফাতেই বসেছে। ইজহান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইজহানকে দেখে একটা হাসি দিল। ঠিক সে কাজটা ইজহানও করলো। ইজহান পুষ্পকে জিজ্ঞেস করলো, কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে, সে হেসেই চলেছে। ভালো আছি, আপনি কেমন আছেন? ইজহানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে, তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ভালো। তুমি এত হাসছো কেন? আপনি খুব সুন্দর দুলাভাই। পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো। সে জিজ্ঞেস করলো, হাসছো কেন? আর ও বলছে ইজহান খুব সুন্দর। তাই? একটু সুন্দর না বেশি সুন্দর? পুষ্প হাত দিয়ে দেখালো, আপনি বেশি সুন্দর। একদম বোঝে না সে বোঝে না নাটক আছে না, ওই নাটকের নায়কের মতো দেখতে, তবে নায়কের আপনার মতো দাঁড়িয়ে ছিল না। যাই হোক, কিছুটা একই লাগ। ইজহান ভাবা চোখে খেলো, এই বাচ্চা মেয়ে এসব কি বলছে। ইজহান ছোট্ট করে উত্তর দিল, ও আচ্ছা দুলাভাই, আপনি আমার আপুকে ভালোবাসেন না কেন? ইজহান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। কে বলেছে এসব কথা? আপু বলেছে দুলাভাই। ইজহান কেন জানি কথাটা বিশ্বাস করলো না, কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে। ইজহানের থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলাভাই, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? ইজহান হকচকিয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ইজহান পদ্মকে ডাক দিল। সাথে সাথে পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ইজহান বলল, ও কি তোমার বোন? পদ্ম ভ্রু কুঁচকে পড়ল। জি, কেন? ইজহান মাথায় হাত দিল। তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালি এসব বলছে, হাস্যকর ব্যাপার। তুমি তোমার বোনের মতো হলে না কেন? আমার আর এত কষ্ট করা লাগতো না। পদ্ম না বুঝে ইজহানকে প্রশ্ন করলো, আমি বুঝিনি। এত বোঝা লাগবে না। পদ্ম সেখান থেকে চলে আসলো। আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে। ইজহান খুব মন দিয়ে কথাগুলো শুনছে। আর কেউ হলে এতক্ষণ অনেক কিছু বলে দিত। যেহেতু তার একমাত্র শালিকা, তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে। কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন। ইজহান ওনাকে বসতে বলল। রুবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে। পদ্ম তার মায়ের পাশে বসেছে। ইজহান রুবিনা খাতুনকে বলল, মা, আমি চাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে। এই বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি। রুবিনা খাতুনের চোখ চকচক করছে। তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্য বিয়ে ছিল, তাই মেয়েকে ইচ্ছা অপূর্ণ থেকে গেল। রুবিনা খাতুনের চোখ চকচক করছে। তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্য বিয়ে ছিল, তাই মেয়ের ইচ্ছা অপূর্ণ থেকে গেল। ইজহানের কথা শুনে রুবিনা খাতুন খুশি খুশি হলেন।
ইজহান বলল পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে। রুবিনা খাতুন রাজি হলেন। রাত 10টা 4জন একসাথে ডিনার করলো। ইজহান রুমে পায়চারি করছিল কখন পদ্ম রুমে আসবো। প্রায় আধ ঘন্টা পর পদ্ম রুমে আসলো। ইজহান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি পুষ্পকে বলছো? পদ্ম ঘাবড়ে গেল। এখন সে ইজহানকে কি বলবে? এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না। ইজহান আবারও জিজ্ঞেস করলো, বলেছো? পদ্ম আমতা আমতা করে বলল, জি। যেহেতু বলেছো ভালোবাসি না, তাহলে আজ ভালোবেসে দেখিয়ে দিব। তুমি তৈরি থাকো। পদ্ম রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ইজহান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ইজহান টিস্যু দিয়ে কতক্ষণ পরপর চোখের পানি মুছে দিচ্ছে। ইজহান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি। কিছু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ইজহান ওনাকে বলেছে এখন সে সব সামলাতে পারবে। তাই রুবিনা খাতুন চলে এসেছে। ইজহান পদ্মের পাশে শুয়ে, আজ কোনো দূরত্ব নেই তাদের মধ্যে, তবুও একজন আরেকজনকে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘরে কিছু বলছে। ইজহান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইজহান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে। ইজহান আর অনুমতি নিল না, পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর চেপে দিয়েছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটা শক্তি নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজহান ওকে এভাবে ধরে শুয়ে। পদ্ম হাত নাড়াচাড়া করতেই ইজহান উঠে গেল। তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে পদ্ম? তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। জ্বর তখনও ছিল না। পদ্ম ইজহানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না, আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ইজহানের মুখটা ছোট হয়ে গেল। ইজহান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নেড়ে বলল, জি, আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়, আমার একটুও শক্তি নেই, একা একা হেঁটে যেতে পারবো না। ইজহান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছু বুঝল না, অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ইজহান পদ্মকে তার হাত ইশারা করে বলল, উঠে আসো, আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে করে উঠছে। ইজহান পদ্মকে ধরে ধরে নিয়ে ওয়াশরুমে নিয়ে আসলো। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজহান সেই দরজায় বাইরেই দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আছোয়া করে রেখে বাহিরে আসলো। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণ তার 3 বার খাওয়া হয়ে যেত, আর এখন এখানে এখনো একবারও সে খেতে পাচ্ছে না। বিরক্তিকর ব্যাপার। ইজহানকে রুম থেকে বের হতে দেখে পুষ্প ইজহানের সামনে দাঁড়ালো। ইজহান ভয়ে আছে, আজ জানি আবার কি বলবে। আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না? ইজহান বুঝছে পুষ্প কি বলেছে। পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পদ্ম অসুস্থ, তাই আজ নাস্তার কথা ভুলেই গিয়েছে সে। এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ইজহান বিব্রতবোধ হাসি দিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার খাবার আনতে। ইজহান বেরিয়ে পড়ল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ইজহান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলেন। তারপর নিজে হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ইজহান। ইজহান এখনো হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজহানকে বলল, আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন? ইজহান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমার বাসায় এক স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাব না। পদ্ম হাসলো ইজহানের কথা শুনে। পদ্মের এই সময় হাসি দেখে ইজহান বলল, হাসছেন কেন ম্যাডাম? ইজহানের এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ইজহানকে বলল, আপনি আমাকে ম্যাডাম বলেন কেন? ভালোবেসে বলি। পদ্ম অবাক হলো ইজহান তাকে ভালোবাসে শুনে। আপনি আমাকে ভালোবাসেন? ইজহান তার চশমা পড়তে পড়তে বলল, অবশ্যই বউকে ভালোবাসবো, না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি?
পদ্মর সাথে সাথেই উত্তর দিল। না না, আমি সেটা চাই না। ইজান পদ্মের কাছে ঘেঁষে বসলো। পদ্মের কাজ জড়িয়ে ধরে বলল, কেন চাও না? মজা করবেন না, আমি এখন অসুস্থ কিন্তু। হ্যাঁ, তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছা বিসর্জন দিচ্ছি। পদ্ম ইসানের দিকে তাকালো। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেল তার। কি যে বিসর্জন দিচ্ছেন আপনি? কত কিছুই। শুনো, কিছুক্ষণ পর ডক্টর আসবে। আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো। তার সাথে স্বাভাবিক থেকো। কেন? ইজান বিরক্ত হলো। এটাও প্রশ্ন করা লাগে? তুমি যে অসুস্থ সেটা জানো। মাঝে মাঝে তোমার এসব বিরক্তিকর কথা শুনলে রাগ হয়। পদ্ম চুপসে গেল। আর কথা বলল না সে। ইজানও কিছু বলছে না। দুজনেই নীরবতায় পালন করছে। ইজান সেইভাবেই পদ্মের সাথে ঘেঁষে বসে থাকলো। কিন্তু কেউ কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ইজান তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। ইজান হাসি দিল। ব্যক্তিটি কে দেখে? ব্যক্তিটি হচ্ছে ইফাত মেধা। মেধা হাসি দিয়ে বলল, কেমন আছিস সুদর্শন পুরুষ? ইজানও হাসি দিয়ে বলল, ভালো আছি যুবতী নারী। ইজান আর মেধা একে অপরকে খুব ভালো করে চিনে। সেই কলেজ থেকে দুজনের যাত্রা শুরু হয়েছে। আজও একই সাথে আছে তারা। মেধা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের দাওয়াত দেশ নি, আর বউ যে অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে দরকার পড়েছে। ইজান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম। কোনো এক্সকিউজ শুনতে চাই না, ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল, তোর বউকে দেখে আসি, তার কি সমস্যা। ইজান মেধাকে পদ্মের কাছে নিয়ে গেল। পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছে। চেহারাটা সুন্দর, তবে জ্বরের কারণে চোখের নিচে লাল হয়ে আছে। মেধা পদ্মের পাশে বসলো। পদ্মকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনো? জি, উনি একটু আগে আপনার কথা বলেছিলেন। ও বলে দিয়েছে। নাম কি তোমার? পদ্ম আস্তে করে বলল। পদ্ম। মেধা হাসলো। কণ্ঠ বেশ সুন্দর, তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ইজহানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ইজান, তুই রুম থেকে যা। ইজহান অবাক হয়ে বলল, কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা কথা বেশি বাড়ল না, এক কথায় বলল, কেন রুম থেকে যেতে বলছি তুই পরে বুঝবি। মেধা পদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো। মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপর পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেশার মাপতে মাপতে বলল, তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে আস্তে উত্তর দিল, একটু জ্বর জ্বর লাগছে। কিন্তু জ্বর তো একটু না শরীরে। আচ্ছা, তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইসান সামনে দাঁড়িয়ে আছে। সে এখন কিভাবে উত্তর দিবে? ইসানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইসান বুঝলো পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল, পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ল, মুখে কিছু বলল না। মেধা পদ্মকে বলল, ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলল, 15। মেধা জানে পদ্মর বয়স। ইজান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি কেন এই ইজানের মতো তেরাকে বিয়ে করেছো? ও তো ঠিকই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মেধা একটা ইনজেকশন বের করলো। পদ্মের থেকে রক্ত নিবে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমতা আমতা করে বলল, এটা দিয়ে কি করবেন? মেধা হেসে বলল, কিছু করব না, একটু জাস্ট ব্লাড নিব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল। পদ্ম এটার সুই তার শরীরে ফোটাতে দিবে না। এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে বলল, আরে এখানে আসো, কিছু করব না আমি, বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলল,
আপনিই তো একটু আগে বললেন রক্ত নেবেন। এইটুকু সুইকে ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবা তখন তো আরো কষ্ট হবে। পরপর তোমার সামনেই তোমাকে বিভিন্ন রকমের ইনজেকশন দেওয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখানে আসো তুমি। পদ্ম তাও আসলো না, ভয়ে মুখ চেপে ধরে আছে। মনে মনে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে পেরে উঠছে না, তাই ইসানকে ডাক দিল। সাথে সাথে ইসান রুমে আসলো। ইসান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো,